হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন রাজশাহী মেডিকেলে এবং 1 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর এই সংক্রমণের মধ্যেই বিভিন্ন জেলা আর উপজেলায় চলছে হাম এবং রুবেলার টিকাদান কর্মসূচি। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নতুন করে হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 শিশু রাজশাহী মেডিকেলে এবং 1 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে হাম উপসর্গে রাজশাহীতে এখন পর্যন্ত 42 শিশুর মৃত্যু হলো। মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে 24 ঘন্টায় নতুন 20 শিশু সহ 138 জন চিকিৎসা নিচ্ছে। পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে শিশু আইসিইউ এর বেড সংখ্যা আরও 6টি বাড়িয়ে 18 করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেলেও হামের লক্ষণ নিয়ে নতুন করে 24 শিশু ভর্তি হয়েছে। রোগীদের চিকিৎসায় 64 শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে 3টি মেডিকেল দল গঠন করে চলছে চিকিৎসা। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে 6 জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 44 জন। বিভাগ জুড়ে বিভিন্ন হাসপাতালে মোট 101 জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে সংক্রমণের মধ্যেই ঝালকাঠির নলছিটিতে চলছে হাম রুবেলার টিকা দেয়া। সকাল থেকেই শিশুদের নিয়ে টিকা দিতে আসেন অভিভাবকরা। 6 মাস থেকে 5 বছরের শিশুদের পাশাপাশি যারা আগে টিকা নিয়েছে তাদেরকেও 1 ডোজ করে টিকা দেয়া হচ্ছে। যশোরেও টিকা নিতে বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভোগান্তি ছাড়া দ্রুত ও সুশৃঙ্খলভাবে টিকা নিতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন অভিভাবকরা। স্বাভাবিকভাবে আর কি লাইন মেনটেন করেই সবাই দিচ্ছে, তো আমরাও সেইভাবে দিয়েছি। আলহামদুলিল্লাহ কোনো হ্যাজেল পোয়াতে হয় নাই। বাচ্চাদের টিকা দিয়ে নিয়ে গেলাম এবং এখানে কোনো ঝামেলা কোনো কিছু নেই। সবাই তো লাইনেই দাঁড়াবে, সবাই আসছে, এটা স্বাভাবিক হয়ে গেছে আল্লাহর মধ্যে ভালো মতো হয়ে। হামের সংক্রমণ রোধে আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলার সিভিল সার্জন। প্রত্যেকটা ইউনিয়নে পর্যায়ক্রমে শুরু হবে। আমাদের কর্মী সংকট আছে, আমরা একটা মাইক্রোপ্ল্যান করতেছি। 18 তারিখ পর্যন্ত মাইক্রোপ্ল্যান আজকে আমরা অনলাইনে ডাটাবেজে এন্ট্রি করা হবে এবং তারপরে থেকে আগামীকাল থেকে প্রত্যেকটা ইউনিয়নে এই কার্যক্রম চলমান থাকবে। নেত্রকোনাতে 109 জনের শরীরে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর মধ্যে 44 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হটস্পট হিসেবে ঘোষিত আটপাড়া উপজেলায় চলছে টিকা কার্যক্রম। এই উপজেলার 14,809 জন শিশু পাবে হামের টিকা। বনশ্রী হালদার, 71। আমরা প্রতিবেদনেই দেখছিলাম যে নতুন করে হাম উপসর্গে রাজশাহীতে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। আর এ নিয়ে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে 42 শিশুর মৃত্যু হলো। আরও বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, দুটো বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এরই মধ্যে কিন্তু টিকার বিষয়ে যেটা বলা হয়েছে যে হাম এবং রুবেলার টিকা কার্যক্রম শুরু হয়েছে, ঠিক মতো সেখানে পর্যাপ্ত টিকা পাচ্ছেন কিনা শিশুরা। আরেকটি জিনিস জানতে চাচ্ছিলাম যে যারা চিকিৎসা নিচ্ছেন এই মুহূর্তে হামে আক্রান্ত হয়ে, তারা ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন কিনা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে প্রতিদিনের ব্রিফিং হয়, সেই ব্রিফিংয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে অর্থাৎ গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে সেখানে হামের উপসর্গ নিয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। তো সব মিলিয়ে আজকের দিনে বা গত 24 ঘন্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি বলি, এখানে হামের উপসর্গ বা প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ার পরে এখানে এখন পর্যন্ত হাসপাতালের তথ্য যেটি বলছে 42 শিশুর মৃত্যু হয়েছে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আর বর্তমানে যেটি আজকে যে তথ্য পাওয়া গেছে যে নতুন করে আরো 20 জন শিশু তারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং 138 জন বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তো সব মিলিয়ে আসলে যেটি আমরা শিশু ওয়ার্ডের ভেতরে যে চিত্র বা যেই খবর আমরা পাচ্ছি, সেখানে 200 শয্যা রয়েছে। এই 200 শয্যার বিপরীতে প্রায় 700-র ওপরে
রোগী ভর্তি আছে, অর্থাৎ 3 গুণ ধারণ ক্ষমতার 3 গুণ রোগীকে কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে। এর মধ্যে যেটি হয়েছে যে হামের জন্য যে আইসোলেশন ওয়ার্ড আছে বা 2টি শিশু ওয়ার্ডে হামের যে কর্নার করা হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু হামের রোগীর যে সবার আসলে স্থান সংকুলন হচ্ছে না এবং তাদেরকে সাধারণ যে সমস্ত শিশু রোগীগুলো আছে তাদের সাথে রেখে বাধ্য হয়ে চিকিৎসা দিতে হচ্ছে। তবে যেটি হয়েছে যে হামের সাথে অন্যান্য রোগে যে সমস্ত শিশুরা আক্রান্ত, যাদের অবস্থা একটু বেশি খারাপ, তাদেরকে যাদের আসলে মূলত অক্সিজেনের প্রয়োজন পড়ছে, তাদের নিয়ে আসলে দুশ্চিন্তা বেশি চিকিৎসকদের এবং তারা যেটি বলছেন যে আইসিইউ এর সক্ষমতা আসলে প্রয়োজনের তুলনায় অনেক কম। এরপরেও এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য মোট 18টি আইসিইউ বেডের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে 12টি বেড কিন্তু হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন বা হামের জন্য নির্ধারণ করা হয়েছে। তো সব মিলিয়ে চিকিৎসকরা তাদের যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন। রুশো, আপনাকে ধন্যবাদ। আমরা রাজশাহীর খবর জানছিলাম, রাশিদুল হক রুশো আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সেখান থেকে। এই মুহূর্তে আমরা যেতে চাই বরগুনায়। সারা দেশে সংক্রমণের হার সবচেয়ে বেশি বরগুনা সদর উপজেলায়, সেখানে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছেন 140 জন। 33 জন হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসা নিচ্ছেন আর মারা গেছেন সেখানে 3 জন। কিন্তু শুরু হওয়া হাম রুবেলা টিকা কার্যক্রমের নিয়ে নানান অভিযোগ সেখান থেকে এসেছে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আখন। সাগর, আপনি যে এলাকায় আছেন সেখানে কিন্তু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, আমরা যেমনটা জানাচ্ছিলাম। কি কারণে এত পরিমাণ আক্রান্ত হচ্ছে একটু জানাবেন। আর টিকা কার্যক্রম নিয়ে কিন্তু সেখান থেকে বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। কি কারণে এই অভিযোগ, আর এখন পর্যন্ত কতজন সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন? যেমনটি বলেছিলেন যে আসলে দেশের যে শনাক্ত তার কিন্তু 18% শনাক্তই আমাদের বরগুনা সদরে হচ্ছে এবং এটি কিন্তু এই যে হামের যে প্রভাব সেটি বরগুনায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমি যদি বলি, যেটি বলেছিলেন যে এখন কিন্তু বরগুনা জেলায় 1 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 160 জন কিন্তু মোট আক্রান্ত হয়েছে হামে বরগুনা জেলায় এবং কিন্তু হচ্ছে যে এই হামে কিন্তু বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে 35 জন এবং আমি লাস্ট 24 ঘন্টার কথা যদি আপনাকে জানাই যে লাস্ট 24 ঘন্টায় কিন্তু নতুন করে 7 জন কিন্তু হাম শনাক্ত হয়ে কিন্তু ভর্তি হয়েছেন এবং টিকা কার্যক্রমের যে ব্যবস্থা, আসলে টিকা কার্যক্রমের যে ব্যবস্থার যে অভিযোগগুলো ছিল, আসলে যে আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা 250 জেনারেল হাসপাতালে। এখানে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এখানে যে টিকার কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে যে চাপ এবং ভিড় সেটি কিন্তু কমে গিয়েছে। আমরা এখানে তথ্য নিয়েছি যে এখন পর্যন্ত 160 জনের মতো শিশুকে এখানে কিন্তু টিকা দেওয়া হয়েছে। আমরা একটু এবং আরেকটু যদি বলি আপনাকে, পৌরসভার যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু টিকা প্রদানে ব্যাপক অনিয়মের কথা আমরা শুনেছি। গতকালকে থেকে বেশ কিছু কেন্দ্র 12টার মধ্যেই কিন্তু গতকালকে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন অনেক অভিভাবকরা। আমরা একটু এখানের পরিস্থিতি সম্বন্ধে এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে জানবো যে আসলে এখানে আপনাদের টিকা দেওয়ার যে চাপ এবং আসলে কিরকম টিকা দিচ্ছেন, মানুষ কিরকম আগ্রহ টিকা নিতে এবং এখন পর্যন্ত কতজনকে আপনারা টিকা দিয়েছেন এবং এই শহরে আপনারা কতজনকে টিকা দিবেন? আসলে এটা এখানে বরগুনা পৌরসভার এরিয়া তো 250 জেনারেল হাসপাতাল, এখানে আমাদের যে কোনো জায়গার বাচ্চারা আসলেই আমরা তাদেরকে টিকা দিয়ে দেবো। এখানে কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নাই। আমরা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত টিকা সেন্টার খোলা থাকে এবং আমরা সুষ্ঠু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে আমরা সবাইকে টিকা প্রদান করছি। এখানে কোনো ভিড় নাই। আমরা একদম আমাদের স্বেচ্ছাসেবক টিকাদান কর্মী। ইশরাত, আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু দুপুর 12টার দিকে যে বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রয়েছে শ্যামল কৃষ্ণ মণ্ডল, তিনি কিন্তু সাগর আখন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। হামের প্রাদুর্ভাব ঠেকাতে রোববার থেকে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকা দেওয়া শুরু হয়েছে। তবে এখনো রাজধানী সহ সারা দেশে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। রাজধানীর হামের খবরাখবর আমরা জানবো। যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আসলে এখন পর্যন্ত সর্বশেষ আক্রান্তের সংখ্যা কত একটু জানাবেন। সেই সাথে আরেকটি ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে বেশ কয়েকদিন ধরে কিন্তু আপনারা হাসপাতালগুলো ঘুরে দেখেছেন, সেখানে হামের যে রোগী রয়েছে তাদের চিকিৎসা পর্যাপ্ত হচ্ছে কিনা, কেমন দেখেছেন সেখানে চিকিৎসা সেবা? আমি সকাল থেকে বেশ কয়েকটি হাসপাতালে ঘুরে বেরিয়েছি। সেখানকার যে শিশু ওয়ার্ড আছে, শিশু ওয়ার্ডগুলোতেই মূলত হাম পজিটিভ বা হাম আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে। সেখানে বেশিরভাগ শিশুই কিন্তু বয়স আমরা দেখছি 2 বছরের নিচে এবং এখানে আমরা ঢাকা এবং বাইরের জেলারও রোগী দেখছি। ডাক্তাররা বলছে যে শুরুতে যেটা দেখা যাচ্ছে যে জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, বমি,
অনেক সময় খুবই দুর্বলতা অপুষ্টিহীনতা ভুগছে, খাবার রুচি হারিয়ে ফেলছে শিশুরা। এমন শিশুরাই কিন্তু আসলে পরবর্তীতে হাম পজিটিভ বা হাম রোগ শনাক্ত হচ্ছে, এবং ডাক্তাররা বলছে যে যদি শনাক্ত হতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু শিশুদের জন্য ঝুঁকি বেড়ে যায়। অর্থাৎ শুরুতেই যদি যে উপসর্গগুলো আছে খুবই কমন বা সাধারণ কিছু উপসর্গ হওয়া মাত্র যে নিকটস্থ ডাক্তার অথবা হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন, এবং এইখানে যদি পজিটিভ হয় তাহলে যদি নিজ জেলায় সেটা না হয় তাহলে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। আপনি জানেন যে ঢাকার ডিএনসিসি হাসপাতাল যেটা মহাখালীতে অবস্থিত, এবং পাশাপাশি মহাখালীতে আরেকটি হাসপাতাল আছে সংক্রামক ব্যাধি হাসপাতাল যেটি, সেখানেও কিন্তু এই হামের চিকিৎসা চলছে। সেখানে সারা বাংলাদেশ থেকেই রোগী আসছে। তো বিশেষজ্ঞ বা জনস্বাস্থ্যবিদরা এই মুহূর্তে যেটা বলছে যে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি হাম পজিটিভ হচ্ছে ঢাকার মধ্যে, ঢাকা বিভাগে। তাই এই মুহূর্তে টিকা যে প্রদান চলছে সেখানে কিন্তু এখনও ঢাকার বেশিরভাগ স্থানে কিন্তু এখনও টিকা দেওয়া শুরু হয়নি। শুধুমাত্র 2-1টি স্থানে টিকা কেন্দ্র খোলা হয়েছে সংক্ষিপ্ত পরিসরে। আপনি জানেন 18টি জেলায় প্রায় 30টি উপজেলায় টিকা কেন্দ্র খোলা হয়েছে। তো ডাক্তাররা বলছে যে অতি দ্রুত ঢাকা বিভাগের মধ্যে বা ঢাকা জেলায় এর পরিধিটা বাড়ানো টিকা সেন্টার, কারণ চিকিৎসকরা বলছে যে এই মুহূর্তে হামের মৃত্যু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি টিকাই আসলে এই শিশুদের প্রাণ বাঁচাতে পারে। মেহেদী হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আগামীতে কোনো প্রকল্পে যেন অতিরিক্ত ব্যয় না হয় সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের প্রথম একনেক বৈঠক শেষে এই কথা জানিয়েছে তিনি। আর বৈঠকে প্রকল্প বাছাই এবং বাদ দেয়া নিয়ে কাজ করতে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এই সরকার কাজ করছে। সকালে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা শুরু হয়। জ্বালানি সাশ্রয়ে পরিকল্পনা কমিশন থেকে জায়গা পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভার কক্ষে বসেছে এই বৈঠক। মাত্র 7টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকা তো প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। জ্বালানি সংকট সমাধানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনার কথা ভাবছে সরকার। দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে সচিবালয়ে হাই কমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হবে। নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকলে অনেক কিছুরই সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। তবে শেখ হাসিনার সাথে ভারতের যে সম্পর্ক ছিল সেরকম আর হবে না বলেও জানিয়েছেন উপদেষ্টা। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে বেশ কিছু বৈঠকে অংশ নেবেন তারা, আর সেসব বৈঠকে সীমান্ত হত্যা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। যদি দুই দেশের মাইন্ডসেট থাকে টু বিল্ড এই পজিটিভ রিলেশনস বিটুইন আর পিপলস, তাহলে এটা হবে। দুই জায়গার মাইন্ডসেটের প্রয়োজন আছে। এটা তো কোনো ভারত এক্সক্লুসিভ সফর না, আমি তো বললাম আপনারা, ওটা উই আর গোয়িং টু মরিশাস। তো অন রুট আমরা ভারতে থামবো, এটা শুভেচ্ছা সফর রাষ্ট্রমন্ত্রীর সাথে আছে, হ্যাঁ বৈঠক আছে, হ্যাঁ, এবং ওখানে মানে হইতে পারে নিরাপত্তা উপদেষ্টা সাহেবের সাথেও কলন, বাট মেইনলি মানে ইট উইল বি sort of ফরেন মিনিস্টার সাহেবের সাথে কনফার্ম, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে একটা বৈঠক হবে। তো ইটস আ ভেরি মানে ব্রিফ ভিজিট, ইটস আ গুড উইল ভিজিট। দিস ইজ টু ওপেন আপ দ্যাট we let us open the channel of dialogue. সংকটের এই মুহূর্তে ভোগান্তি এবং লাইন ছাড়া জ্বালানি তেল পেতে অনেক যানবাহন মালিক ফিলিং স্টেশনের সাথে চুক্তির আগ্রহ দেখিয়েছে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে ঠিক এই সময়ে এমনটা সম্ভব নয়, আর সরকারি নির্দেশনার বাইরে জ্বালানি বিক্রিও করবেন না তারা।
অন্যদিকে অর্থনীতিবিদরা যেটা বলছেন যে শুধুমাত্র জ্বালানি সরবরাহ বাড়ালেই হবে না, এক্ষেত্রে নজরদারিও জোরদার করতে হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। যানবাহনে জ্বালানি তেল সংগ্রহে রাজধানীর কল্যাণপুরের এই ফিলিং স্টেশনের চিত্র যেন প্রতিদিনের। চালকরা বলছেন শুধু কল্যাণপুরের এই ফিলিং স্টেশন নয়, এই চিত্র রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনের। মহাখালী থেকে খুঁজতে আসার পরে এখানে আছি সকাল 8টায়। মালিক পক্ষ আমাদের বলতেছে আপনাদের চাকরি করতে হবে না, তাহলে আমরা ড্রাইভাররা তো এখন বিপদে পড়ে গেছি। এখন 5টা বাজে আউন লাগে, রাত 4টা বাজে আউন লাগে, তেলের লাগিয়া তেল পাইতাছি না। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের আগে পাশের ফিলিং স্টেশনটি চুক্তিভিত্তিক জ্বালানি তেল দিত জরুরি পণ্যবাহী ট্রাক এবং দূরপাল্লার যাত্রীবাহী গাড়িতে। সেই চুক্তি এবং বোঝাপড়ার কারণে এখনো যানবাহনগুলোকে চাহিদা মতো জ্বালানি সরবরাহ করা হচ্ছে। নিয়মিত ওখানে হলে ওরা তেলটা সঠিকভাবে দিব, আর নতুন একটা ফার্মে ঢুকলে ওরা ওইভাবে দিব না। বড় গাড়িতে 10 লিটার তেলে কোনো কিছু হয় না। এখন আপাতত আমরা এই জায়গায় আসলে আমরা নিয়মিত যেহেতু, সেক্ষেত্রে আমরা একটু প্রাধান্য পাই বেশি। পেট্রোল পাম্পে মান্থলি করা আছে, আমাদের তেমন একটা ক্রাইসিস নাই। গাড়িটা আমার এখানে পার্কিং হবে, আমি তেলটা নিয়ে এখানে পার্কিং করে দিলাম, আমি 2 ঘন্টা ঘুমাইতে পারলাম। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে ব্যক্তিগত গাড়ির মালিকরাও জ্বালানি তেলের জন্য চুক্তির আগ্রহ দেখাচ্ছে। মাসিক আমরা তেল নিব, কন্টিনিউ করে নিব, আমাদের এখন তেল দেন, কিন্তু আমরা তো আসলে করতে পারি না। বলি যে তেল আমাদের কম, আমাদের অল্প অল্প করে এখানকার যে গাড়িগুলো আছে ওদেরকেই দিতে হয়। ফিলিং স্টেশন মালিক সংগঠন বলছে সরকারি নিয়ম মেনে ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রি করা হবে। নতুন কোনো চুক্তি না করি এবং স্বাভাবিকভাবে সাধারণ জনগণ যাতে তেলটা সুন্দরভাবে নিতে পারে, এদিকেই আমাদের মনোযোগী। ট্যাগ অফিসার যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা ওইভাবে যাতে সকলে সহযোগিতা করি ওনাদেরকে। দেশের গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেন্সার থেকে চাহিদার পুরো পেট্রোল এবং অকটেন উৎপাদনের সক্ষমতা আছে বাংলাদেশের, যদিও ডিজেলের সিংহভাগ আমদানি নির্ভর। অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতি মোকাবেলায় নজরদারি বাড়ানো দরকার। জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে প্রকৃত পরিস্থিতিটা আসলে কি আছে এটার ব্যাপারে নিশ্চিত করা আর কি সরকারের পক্ষ থেকে। সরকার যদি মনে করেন যে এখানে এখন পর্যন্ত কোনো তোমাদের সরবরাহ ঘাটতি হবে না, তাহলে স্বাভাবিক প্রক্রিয়া চলাটাই গুরুত্বপূর্ণ। দেশে 2198 ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল বিক্রি হয়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন পাম্পে 2 থেকে 3 দিন পর পর ডিপো থেকে জ্বালানি তেল, পেট্রোল এবং অকটেন সরবরাহ করা হলেও কয়েক ঘন্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। এতে পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ভোগান্তিতে মানুষ। এদিকে অবৈধ জ্বালানি সংগ্রহ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনার পাশাপাশি বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি দেয়া যাবে না বলে জানিয়েছে পাম্প মালিক কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নেত্রকোনায় ডিপো থেকে জ্বালানি সরবরাহের খবর পেলেই বিভিন্ন ফিলিং স্টেশনে ছুটছেন মোটরসাইকেল চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে সরবরাহ আসার পরপরই তৈরি হচ্ছে দীর্ঘ সারি। কয়েক ঘন্টার মধ্যেই শেষ হচ্ছে পেট্রোল ও অকটেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মার্কেটিং পেশাজীবী ও মোটরসাইকেল নির্ভর কর্মীরা। যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে জেলায় এখনো পর্যন্ত ডিজেলের কোনো সংকট নেই, শুধুমাত্র পেট্রোল ও অকটেনের সংকট। ঢাকা ধামরাইয়ের পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহে নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এখন থেকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত মোটরসাইকেলে তেল সরবরাহ করবে পাম্প কর্তৃপক্ষ। রাতের বেলায় তেল সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেলে তেল নিতে লাগবে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র। আর তেল সরবরাহের সময় পাম্পে থাকবে পুলিশ। তেল রাতে আসলেও সকাল 7টা থেকে তেল বিক্রি হবে, অর্থাৎ 6টা থেকে 7টার মধ্যে গাড়ি থেকে তেল নামানো হবে এবং সেটা সবার ট্যাগ অফিসে থাকবে। তেল নামানোর সময় 7টা থেকে যখন তেল থাকে তখন তেল চলবে। এর সাথে আরেকটা ব্যাপার আমরা ইনশিওর করতে যাচ্ছি, তেল বিক্রির সময় অবশ্যই যে পরিবহনে তেল নিবে, বিশেষ করে মোটরসাইকেল বা প্রাইভেট কার, সেক্ষেত্রে অবশ্যই বৈধ কাগজপত্র থাকতে হবে। দিনাজপুরের হাকিমপুরের একটি মাত্র ফিলিং স্টেশন হওয়ায় সকাল থেকে দীর্ঘ 1 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ লাইন। জেলার অন্যান্য পাম্পগুলো বন্ধ থাকলেও হিলি ফিলিং স্টেশনে তেল বিক্রি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে যাদের মোটরসাইকেলের লাইসেন্স আছে শুধু তাদের তেল দেওয়া হচ্ছে, যাদের লাইসেন্স নেই তাদের লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। শাকিলা শম্পা, 71।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল। আর বৈঠক শেষে দুপুরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশনের ১১তম কমিশন সভা শেষে তিনি আরও জানিয়েছেন, আগামী ১২ মে সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। সকালে CCAMM নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনে এই বৈঠক হয়। ইসি সচিব আরও জানিয়েছেন, 50টি নির্বাচনী মামলা নিষ্পত্তির পর নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণে আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে কমিশন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সংসদ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এই মন্তব্য করেছেন তিনি। আর এ সময় জামায়াত আমির সংসদ থেকে রাজপথে ফেরার হুঁশিয়ারিও দিয়েছেন। নতুন স্বৈরাচার তৈরির সুযোগ দিতে বিগত ফ্যাসিস্টকে সরানো হয়নি বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এবারও আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে ইতিবাচক গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে তার অবসান হোক, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক। না, এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে, সম্মান করতে ব্যর্থ হয়েছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা তুলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয় না। ভয়, সত্য জনগণের কাছে প্রকাশ পেয়ে যাবে। আমাদের পলিসি স্পষ্ট, ন্যায় কাজে সহযোগিতা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ। সেই দেয়াল আমরা তুলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে নব্য ফেসিবাদের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। হামের সংক্রমণ প্রতিরোধে প্রাথমিক স্কুলগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার রাজধানীর মিরপুরের কয়েকটি স্কুল পরিদর্শন শেষে এমনটা জানিয়েছেন তিনি। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, 5 বছরের মধ্যে 100% শিশুকে স্কুলে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আর এই জন্য শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে রাজধানীর মিরপুরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন, আগামী 5 বছরে সব শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনতে চায় সরকার, আর সেজন্য প্রয়োজন শিক্ষা বান্ধব ক্যাম্পাস। আমাদের 5 বছরের টার্গেট হলো যে আমাদের 100% মানে ওই যতখানি 100%-এর কাছাকাছি আমাদের ফুল টার্গেট আসলে 96% আপনার 5 to 10 ইয়ার ওল্ডসদের মানে 5 থেকে 10 বছর বয়সী শিক্ষার্থীদের আমরা যেন স্কুল ক্যাম্পাসে নিয়ে আসতে সক্ষম হই। প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করছি, মানে খাবারের ব্যবস্থা করছি। খুব শীঘ্রই ইনশাআল্লাহ মানে PDP 5 এর আন্ডারে আগামী 1-2 বছরের ভিতরে পুরো দেশে ছড়িয়ে যাবে। LGD যাদের অধীনে এই কনস্ট্রাকশনগুলো হয় তাদেরকে নির্মাণকারী সংস্থা তাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাথেও আলোচনা করছি যে এই কনস্ট্রাকশন মানে স্কুল বিল্ডিং এর বাইরে আর কি তাদের প্রয়োজনীয় আছে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে হাম সংক্রমণ সচেতনতা নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে স্কুলগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। প্রিকশনের কি মেথডস থাকা দরকার কি সেটা অলরেডি হেলথ মিনিস্ট্রি থেকে ফুল ডিটেলস আমরা নিয়ে প্রত্যেকটা স্কুলে ছড়ানো শুরু করে দিয়েছি। ইতিমধ্যে শহরগুলো সব স্কুলে মোটামুটি ছড়িয়ে গেছে বলে আমরা নিশ্চিত। সো সব ধরনের প্রিভেন্টেটিভ এবং প্রিকশনারি মেজার্স নেওয়া হচ্ছে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং স্যানিটেশন সহ বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। জুলিয়া তানহা, 71, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা, গুম, দুদক এবং জাতীয় মানবাধিকার নিয়ে অধ্যাদেশগুলো আইনে পরিণত না করার সিদ্ধান্ত নিয়ে বরং পেছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে সরকার। সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানিয়েছেন, অধ্যাদেশগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে খেলা। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ শারমিন। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কয়েকটি অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে টিআইবির অবস্থান নিয়ে এই সংবাদ সম্মেলন। সরকারের সময় যে 133টি অধ্যাদেশ প্রণীত হয়েছিল, 133টি অধ্যাদেশের মধ্যে 98টিকে আইনে পরিণত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় টিআইবি। তবে যেসব অধ্যাদেশ বাতিল, সংশোধন ও পরে যাচাই করার কথা বলা হয়েছে তার কড়া সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে, যেটি নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রচন্ড সমালোচনা করেছি, আপনারা সেটি জানেন। সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারপতি নিয়োগ সহ 3টি অধ্যাদেশ রহিত বিচার বিভাগের স্বাধীনতা বাতিলের নামান্তর বলে মনে করেন
টিআইবি। আর গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ নিয়ে সরকারের চিন্তা অগ্রহণযোগ্য। ৯৮টির বাইরে বিচার বিভাগের স্বাধীনতার সাথে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং পৃথক সচিবালক নিয়োগ বিষয়ক 3টি সহ মোট 4টি অধ্যাদেশ বাতিল বা রহিত করতে সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি, যেটি আমাদের জন্য সর্বোচ্চ উদ্বেগের জায়গার মধ্যে অন্যতম। তবে অন্তর্বর্তী সরকারের জারি করা পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের দাবি জানায় সংস্থাটি। পুলিশ কমিশন অধ্যাদেশটির অত দুর্বলতা, চরম দুর্বলতা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে এটিকে আরও বেশি সরকারের নিয়ন্ত্রণে আওতায় আনার জন্য এই অধ্যাদেশটিকে অনতিবিলম্বে তারা আইনে রূপান্তর করার প্রস্তাব করছে, যেটি আমরা প্রত্যাখ্যান করতে চাই। পুলিশকে একটি জনবান্ধব এবং পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যে স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন, তার কোনো প্রতিফলনই এই অধ্যাদেশটিতে হয়নি এবং যা জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রস্তাবিত বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সম্মতিতে জুলাই সনদের অন্তর্ভুক্ত যে সুপারিশ ও সিদ্ধান্ত তার সাথে সাংঘর্ষিক। এসব কারণে প্রশ্ন উঠেছে, রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছিল সরকারের এই পদক্ষেপগুলোর কারণে তা কি হাতছাড়া হয়ে যাচ্ছে? টিআইবি মনে করে সরকারের সিদ্ধান্ত আত্মঘাতী ও পিছনে ফিরে যাওয়ার শামিল। যে প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাব মুক্ত রাখা, সেই জায়গা থেকে তারা সরে আসার পরিবর্তে বরং একই জায়গায় তারা যাচ্ছেন। বিচার বিভাগের স্বাধীনতা, পরিপূর্ণ স্বাধীনতা, যাতে মানবাধিকার কমিশনের মতো, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিতে সরকারের নিজস্ব অঙ্গীকার অনুযায়ী তারা অগ্রসর হবেন এবং এই পথ থেকে তারা সরে আসবেন না, সেটি আমরা আশা করব। বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ ও জবাবদিহিতা সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে নতুন সরকার, এমন মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার জেনে শুনে কিনা আমরা জানি না, এটি সরকারের জন্য আত্মঘাতী। কারণ শানা শারমিন, ৭১, ঢাকা। ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় আবুল সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট। আর একই সঙ্গে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। সোমবার বিচারপতি আতোয়ার রহমান এবং বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। আর পরের দিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে করে ঘিওর থানায় একটি মামলাও করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শহরের ফুলবাড়ি দক্ষিণ পাড়ায় আধিপত্য বিস্তারের জেরে রবিন ব্যাপারী নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহতের স্বজনরা যেটা বলছেন যে কিছুদিন আগেও রবিনকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তখন আহত হলেও বেঁচে গিয়েছিলেন রবিন। আর মামলা হলেও কোনো বিচার না পাওয়ার অভিযোগও করেছেন তারা। এসএম আবু সাইদের প্রতিবেদনে বিস্তারিত। এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল রবিনের সাথে স্থানীয় শামীম ব্যাপারীর। রবিবার সকালে ফলপাড়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে আবারও বিরোধ হয়। এই নিয়ে কবরস্থান এলাকায় রবিনের উপর হামলা করে শামীম, শম্ভু ও তার সহযোগীরা। মোমেনা আর বেটি রুমা আর স্বামী তো ভাই আসেন, আমরা বিচার করে দিচ্ছি, মীমাংসা করে দেবো, আসো। কি মীমাংসা করে রাস্তার মধ্যে না বাড়াতে, বাড়ির থেকে 2 বার রাস্তা না যেতে ওখানে মারতে হবে। মিশিং করে ওখানে আর নিয়ে যাওয়ার সাথী আর ওখানে ফেলে দিয়ে জবা করছে, বাবা মাথার চুট আছে, ওটা করছে। ওখানে কে লেখালো, কেউ আর বাঁচায়নি। এনাতে চাকু বে করে, রান্না বে করে, এক না ওই ছেলের বাড়ছে, কাল আমার ছেলের একবার অর্ডার দিয়ে এই 7 মাথায় দোকান করে, রাতে 1টো আসে 2টো আসে, তাহলে তাকে সেগুন যে খুন করবে না, তার কি নিরাপত্তা আছে? স্বজনদের দাবি, প্রায় 5.5 মাস আগেও যুবদল নেতা শম্ভুর নেতৃত্বে রবিনকে প্রকাশ্যে হত্যা চেষ্টা করা হয়। ওই ঘটনায় মামলা হলেও আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তাদের। আমার স্বামী ওই দিক দিয়ে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য আসছে, ওরা ভাবছে না জানে আমার স্বামীও চালা পাড়ার লোক, এর জন্য আমার স্বামী আটকায় হুন্ডা ক্যারেলবি, পকেটে টাকাও ছিল, ফল বেচা 20,000 টাকা, হাতে একটা মোবাইল ছিল। ওগুলা কেড়ে নেওয়ার জন্য আর চেলাপাড়ার লোকগুলো ওখানে আমার স্বামী পাইছে। শম্ভু এই কাজ করছে এবং এর পিছনে আরো কিছু লোক ছিল যারা আমার জামাইয়ের মারার জন্য কিছু চাই না, ওই দলের আমি চাই সুলতানপুরের যেগুলো লোক ছিল এদের আমরা সুষ্ঠু একটা বিচার চাই। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, আপনাদের মাধ্যমে এখানে যারা আছেন ভিকটিম পরিবার এবং স্থানীয় যারা আছেন তাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেককে আমরা আইনের আওতায় আনব। এই ঘটনায় অভিযুক্ত মোমেনা বেগমকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আল ইমরান, ৭১। ইলিশের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ।
সোমবার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন নিয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন তিনি। জাটকা ধরা থামায় যদি ইলিশে ভরবে সাগর নদী, এই প্রতিপাদ্য নিয়ে আগামী 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন মৎস্যমন্ত্রী। আর আগামীকাল মঙ্গলবার চাঁদপুর সদরে এর উদ্বোধন করা হবে। ইলিশের উৎপাদন বাড়ানোই সরকারের মূল লক্ষ্য বলেও তিনি জানান। আর ইলিশ পাচার রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কারসাজি করে দাম বাড়ানোর চেষ্টা করা হলে সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলেও ব্রিফিংয়ে জানিয়েছেন আমিনুর রশিদ। বর্তমান সরকার ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়নে সময় উপযোগী ও বাস্তবমুখী কার্যক্রম বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তাই ইলিশের টেকসই ও স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করতে প্রতি বছর জাতীয়ভাবে সম্মিলিত কার্যক্রম গ্রহণ করা হয়। এর ধারাবাহিকতায় মৎস্যজীবী, ইলিশ ব্যবসায়ী, আড়তদার, ভোক্তা সহ সকল শ্রেণীর জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী 7 তারিখ থেকে 13 এপ্রিল পর্যন্ত 1926 পর্যন্ত ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উদযাপন করা হবে। এবছরে ঝাটকা সংরক্ষণ সপ্তাহে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ঝাটকা ধরা থামায় যদি ইলিশে ভরবে সাগর নদী। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।